যারা অন্যের দেশকে দখল করবে বলছিল তাদের দেশই এখন যায় যায় ভাব। অর্থাৎ বাংলাদেশের এখন সাঁড়াশি আক্রমণ। এই এমতো অবস্থায় বাংলাদেশ যখন এই হাস্যকর কিছু দাবি করেন, কলকাতা দখল হবে, আসাম দখল হবে, বিহার দখল হবে, উড়িষ্যা আমরা দখল করে নেব, এই কথাগুলোই তখন মনে হয় যে জিওপলিটিক্যালি বাংলাদেশের অস্তিত্বই মুহূর্তে সংকটে। এরকম একটা ক্রাইসিস পিরিয়ডে কিন্তু ভারত ছাড়ার কোনো দেশ বাংলাদেশকে বাঁচাতে পারবে না। ভারত যদি পরবর্তী আরাকানের সাথে একটা টাইপাটাইট গুড রিলেশনে চলে যায়, যে ওই অংশগুলোতে যে বিপুল অঙ্কের ভারতের ইন্ডাস্ট্রিয়াল যে ইনভেস্টমেন্টগুলো আছে বাঁচাতে, তাহলে বাংলাদেশের কিন্তু আর কোনো উপায় থাকবে না। ইউনিস কোথায় পালিয়ে যাবে জানি না। বাংলাদেশের যে মৌলবাদী, তাদের বঙ্গোপসাগরে ডুব দিয়ে মৃত্যু ছাড়া তাদের আর কোনো গতি থাকবে না। পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি অবৈধ অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য। এখানকার সরকার এইসব অনুপ্রবেশকারীদের দুধে ভাতে থাকতে সাহায্য করে, কারণ এরা ভোট ব্যাংক। এই যে রোহিঙ্গা যারা রাখাইন প্রদেশের থেকে বাংলাদেশ হয়ে ঢুকছে, তারাও কিন্তু এই জঙ্গিদের হেল্পিং হ্যান্ডস বা বলতে পারেন ফিফথ কলামিস্টের ভূমিকা নিতে পারে। তার দ্বিতীয় মুখটা ঘরের থেকে উত্তরাধিকার সূত্রে, আর এমন মুখ যিনি রাজনীতিটা কোনদিন করেনি, প্যারাশুটে ডাপ করে নেমেছেন। এবার প্যারাশুটে যদি গিয়ে আপনি ড্রপ করে নামিয়ে যোগ্যতার বাইরে গিয়ে তাকে দেন, যে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় অযোগ্য যদি মানে মাত্রা যোগ্যতার বাইরে গিয়ে মাত্রা অতিরিক্ত কিছু পেয়ে যায়, তাহলে তার মান বোঝে না, সে রাখতে পারে না ধরে। সাই হয়েছে অভিষেকেরও। আমরা দেখতে পেলাম যে 4 দিনে কলকাতা দখল করবে বলেছে, কিন্তু সেই 4 দিন তো পেরিয়ে গেল। তারপর শোনা যাচ্ছে যেটা আরাকান সেটা ঢুকে গিয়েছে। এক্ষেত্রে কি বক্তব্য, কি মতামত আপনার? না দেখুন, এমনটাই হয়। বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যবস্থা এতটাই অস্থির, ওটা গৃহযুদ্ধ চলছে বাংলাদেশে, অলিখিত একটা গৃহযুদ্ধ চলছে। ফলে আরাকান সেনা, যেটা মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী 3 ব্রাদার্সহুড অ্যালায়েন্স, যেটা 2023-এ যারা জুনটা সেনা সরকারের এগেনস্টে লড়ছে, তারা তো এখন বাংলাদেশের মোটামুটি মায়ানমারের মোটামুটি কন্ট্রোলিং পয়েন্টে। তারা যে বাংলাদেশের সীমানায় চিটাগাঁওয়ের একটা বড় অংশ দখল করে নিয়ে ফেলেছে, মানে যা এখনও পর্যন্ত ছবিগুলো বেরিয়ে আসছে। শুধু তাই নয়, যে মায়ানমারের মাউংডো, বুথিডং, পাতেলওয়া সহ যে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলো দখল করতে করতে তারা ঢুকে পড়েছে, এটাকে আটকানোর ক্ষমতা এই মুহূর্তে বাংলাদেশের, মানে আটকানো তো দূরস্থ, এদের বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তোলার ক্ষমতা এই মুহূর্তে বাংলাদেশের ভেতরে ইকোনমিক্যালি অ্যান্ড ডিফেন্সের দৃষ্টিকোণ থেকে, সামরিক দৃষ্টিকোণতে নেই। কারণ বাংলাদেশে কী চলছে? বাংলাদেশে কোনো সরকারই নেই। সরকার থাকলে তার একটা সিস্টেম থাকবে, ন্যূনতম প্রতিরোধের জায়গা। সেকেন্ড, যে এটা অস্বীকারের জায়গা নেই যে ওই এলাকাগুলোতে ভারতেরও বেশ কিছু ইনভেস্টমেন্ট আছে, কিন্তু এখানে বাংলাদেশের আরেকটা মানে সবচেয়ে বড় চাপের জায়গা হচ্ছে যেই আরাকান সেনা কিন্তু এই মুহূর্তে আরাকান সেনার কাছে কিন্তু রোহিঙ্গারা চক্ষুশূল। আর জুনটা যারা এতদিন পর্যন্ত রোহিঙ্গা নিধনের সিদ্ধহস্ত ছিল, তারা এখন জুনটার হয়ে লড়ছে। ফলত আরাকান সেনা যত এলাকা দখল করবে, তত সেখান থেকে রোহিঙ্গা রিপ্লেসমেন্ট হবে, আর হয়ে কোথায় যাবে? সেগুলো বাংলাদেশে ঢুকবে। অর্থাৎ বাংলাদেশের এখন সাঁড়াশি আক্রমণ। এই এমতো অবস্থায় বাংলাদেশ যখন এই হাস্যকর কিছু দাবি করেন, কলকাতা দখল হবে, আসাম দখল হবে, বিহার দখল হবে, উড়িষ্যা আমরা দখল করে নেব, এই কথাগুলোই তখন মনে হয় যে জিওপলিটিক্যালি বাংলাদেশের অস্তিত্বই মুহূর্তে সংকটে। বাংলাদেশের অস্তিত্ব সংকটে এই লজিকে আমি বলছি যে বাংলাদেশের এই মুহূর্তে ভেতরের আভ্যন্তরীণ অবস্থা পুরো স্ট্রাকচারটা ভেঙে যেমন পড়েছে, তেমনই গদের উপরে বিস্ফোরার মতন আরাকান সেনা ঘোর করে ঢুকছে বিনা প্রতিরোধে, বিনা বাধায় ঢুকছে। এবং তারা শুধু ঢুকছে নয়, তার উপরে ঢুকছে হচ্ছে তাদের দ্বারা বিতাড়িত রোহিঙ্গারা, যে রোহিঙ্গা বাংলাদেশের ক্ষেত্রে এখন একটা বোঝা, তারাও কিন্তু আরও ঢুকছে, আরও মাত্রায় ঢুকছে রোহিঙ্গা। ফলে এই মুহূর্তে যারা এইসব বড় বড় লেকচার মারে, তারা নিজেদের সীমা, নিজেদের এলাকাটাকে সুরক্ষিত করুক। আর দ্বিতীয়, যদি ভারতের অ্যাসপেক্টে বলা হয়, তাহলে আমি বলছি যে এতে ভারতের সাথে টাইপাটাইট যে রিলেশনগুলো বাংলাদেশ আপাতত সবই বন্ধ করে দিয়েছে প্রায়, ভারত একতরফাভাবেই সেটাকে জিওপলিটিক্যাল অ্যাসপেক্টে চালিয়ে যাচ্ছে, সেটা কিন্তু এবার বাংলাদেশের কম্পালসারি পার্ট হয়ে দাঁড়ালো। কারণ এই রকম একটা ক্রাইসিস পিরিয়ডে কিন্তু ভারত ছাড়ার কোনো দেশ বাংলাদেশকে বাঁচাতে পারবে না। কারণ সুদূর ওপার থেকে আর্থিক জেরবার
পাকিস্তান, যারা একদিনের খাওয়ার পয়সা নেই, যারা রুটি আর আটার লাইনে, গমের লাইনেই তাদের জীবন অতিবাহিত হয়ে যাচ্ছে, তাদের দ্বারা সম্ভব নয় একটা আস্ত ইন্ডিয়া একটা বড় বঙ্গোপসাগরকে পার করে এসে বাংলাদেশকে ডিফেন্স সাহায্য করে। তাদের সেই দূরত্ব, সেই মেকানিক্স, সেই প্রযুক্তি এবং সেই আর্থিক জায়গাটা কোনোটাই নেই এই মুহূর্তে। ফলত এই যে মৌলবাদী নিয়ন্ত্রিত বাংলাদেশ এই মুহূর্তে, তাদের ভবিতব্য আগামী এক সপ্তাহে কী হবে আমরা কেউ জানি না। তবে এই মুহূর্তে কিন্তু তারাই একদম ভয়ানক একটা থ্রেটে পড়ে গেছে। যারা অন্যের দেশকে দখল করবে বলছিল, তাদের দেশই এখন যায় যায় ভাব দখলের দিকে তাদের দেশ। ফলে এটা কিন্তু যদি জিওপলিটিক্যালি কিন্তু ভারতের একটা বড় ধরনের অ্যালার্মিং পার্ট, যে তাদের অবস্থানটা কী হবে ইন কেস যদি বাংলাদেশের একটা অর্ধেক অংশই দখল করে নেয় আরাকান সেনা। ধরুন চিটাগাঁও দখল হয়ে গেল, ভারত কি করবে? কারণ ভারতেরও একটা অনেক বড় পাইলট প্রজেক্টগুলো ওখানে চলছে। সেই খাতিরে ভারতকেও হয়তো দেখা যাবে আরাকান যে ব্রাদারহুড যে আর্মি অ্যালায়েন্স, তাদের সাথে একটা নেগোসিয়েশন আসতে হবে। কারণ পৃথিবীর কোনো দেশ অপর কোনো দেশে ইনভেস্টমেন্ট করলে তারা সেই দেশের যে সরকারই থাক না কেন, ডেমোক্রেটিক অর অটোক্রেটিক, সেই সরকারকে চটাতে চায় না। ফলে ভারত যদি পরবর্তী আরাকানের সাথে একটা টাইপাটাইট গুড রিলেশনে চলে যায়, যে ওই অংশগুলোতে যে বিপুল অঙ্কের ভারতের ইন্ডাস্ট্রিয়াল যে ইনভেস্টমেন্টগুলো আছে বাঁচাতে, তাহলে বাংলাদেশের কিন্তু আর কোনো উপায় থাকবে না। ইউনিস কোথায় পালিয়ে যাবে জানি না। বাংলাদেশের যে মৌলবাদী, তাদের বঙ্গোপসাগরে ডুব দিয়ে মৃত্যু ছাড়া তাদের আর কোনো গতি থাকবে না। কিন্তু তারা তো বলছে যে বাংলাদেশ তো রীতিমতো পাকিস্তানের সহযোগিতা নিয়েছে, এবং পাকিস্তান বলছে যে পরমাণু বোমা দেওয়া হবে বাংলাদেশকে ভারতে অ্যাটাক করার জন্য। দেখুন, পাকিস্তানকে কোনো ভরসা করবেন না। মৌলবাদী নিয়ন্ত্রিত একটি সরকার, একটি দেশ, তারা এইটা করবে, মানে এটাই করবে, এটাই স্বাভাবিক। দেখবেন যে নিউক্লিয়ার পাইলট প্রজেক্টগুলো ইসলামিক যে ফান্ডামেন্টাল স্টেটগুলো, তাদের থেকে দূরে রাখা হয়। কেন রাখা হয়? কারণ ইসলামিক ফান্ডামেন্টালিক স্টেটগুলোর নিজস্ব কোনো পলিসি থাকে না। উগ্র মৌলবাদ ছড়ানো ছাড়া, অন্যের দেশে অবৈধ নাক গলানো ছাড়া এদের আর কোনো কাজ থাকে না। আর এই কাজ করতে গিয়ে ওরা যে কোনো ওয়েপেন্স, আমেরিকা, ইউরোপের, চীনের তৈরি ওয়েপেন্স থেকে শুরু করে যথেষ্ট ব্যবহার করে বন্দুকের। আপনারা জানেন আফগানিস্তানে কী অবস্থা, সিরিয়ার কী অবস্থা, লেবানন দেখুন। একটা 57টা ইসলামিক কান্ট্রির কোনো একটি স্টেটকে দেখান যে তারা সুস্থ ডেমোক্রেসির চর্চা করছে, সর্বধর্মের চর্চা করছে, নেই। ফলে এটা পাকিস্তান অফিসিয়ালি বলেনি, আনঅফিসিয়ালি এটা জানিয়েছে। কিন্তু অফিসিয়ালি যদি এই ধরনের বোমের লেনদেন করে, তাহলে আমি অন্তত আশ্চর্য হব না। এই কারণে তার এদের একটা পূর্বতন ইতিহাস আছে। কিন্তু ভারতও মনে রাখবেন পরমাণু শক্তিধর দেশ, পৃথিবীর 4র্থ সবচেয়ে ভয়ানক আর্মি ডিফেন্স ভারতের। ফলে ভারতও জিওপলিটিক্যালি তার অস্তিত্ব রক্ষা করতে ভালো করে জানে। অন্তত পাকিস্তান এটা জানে যে 47-এর পরে যে কটা যুদ্ধ পাকিস্তান আমাদের সাথে সম্মুখ এবং প্রক্সি ওয়ারে লড়েছে, একটাতেও টিকে উঠতে পারেনি এবং পর্যুদস্ত হয়েছে। তার চরম উদাহরণ হচ্ছে বাংলাদেশ স্বাধীন করে দেওয়া। ঠিক আছে? আর দ্বিতীয় ভয়টা যেখানটা আমাদের হয়, সেটা হচ্ছে ইতিমধ্যে খবর যেটা অজস্র জঙ্গি, 174 জন জঙ্গিকে আজ থেকে এক সপ্তাহ আগে আমি শুনেছি বাংলাদেশ থেকে, কুখ্যাত জঙ্গি তারা, হিজবুল মুজাহিদ্দিন বা অন্যান্য গোষ্ঠী, তাদেরকে ছেড়ে দিয়েছে। প্রকাশ্যে বাংলাদেশের রাজপথে আইএসের ফ্ল্যাগ উঠছে, কালো পতাকা। এটা পরিষ্কার প্রমাণ করে যে ওটা পুরোপুরি তালিবান বা মানে জামায়াতের দখলে চলে গেছে, মৌলবাদীদের দখলে, তাদের সেনাদের। এবার প্রশ্নটা হচ্ছে, যদি তাই হয়ে থাকে, তাহলে যেটা চিরাচরিত হয় যে প্রত্যেকটা এই ধরনের ইসলামিক স্টেটগুলো সম্মুখ সমরে যায় না, প্রক্সি ওয়ার করে। অর্থাৎ ভারতের যে সীমানা, পৃথিবীর 4র্থ সবচেয়ে বড় সীমানা ভারত আর পাকিস্তানের, এই ভারত আর বাংলাদেশের, তার মধ্যে একটা বড় অংশ অরক্ষিত, বাংলার অংশটায়। এদিক দিয়ে যে জঙ্গিদের ঢোকার একটা বড় তথ্য আমরা এই মুহূর্তে পাচ্ছি, যে আপনি জানেন যে মালদা ফালদাতে সীমান্তবর্তী এলাকাগুলো জমির দাম 2 লক্ষ টাকারটা কেউ 12 লক্ষ টাকাও কিনছে। কারা তারা সেই সব জঙ্গি ঢুকছে, তারা হুন্ডির মাধ্যমে পয়সা জোগাড় করছে। তারপরে যেটা হয়, মালদা মুর্শিদাবাদ সহ ভারত, এই যে নর্থ ইস্টের যে একটা 7 সিস্টারের যে একটা পার্ট, সেখানে প্রচুর আনঅর্গানাইজড, মানে আনরেকগনাইজড মাদ্রাসা, যারা
এদের এই মৌলবাদের যে তত্ত্ব কথাটাকে প্রচার করতে কাজে লাগাচ্ছে পাবলিক মানে ডিফেন্স সিস্টেমের পার্ট হিসাবে। এইটা তৃতীয়, এদের যে টাকার অভাব নেই, এরা ইন্টারন্যাশনালি প্রচুর বড় অঙ্কের ফান্ডিং পায়, হুন্ডির মাধ্যমে যে টাকাগুলো আসে, এবং তারপরে ভারতে বসে থাকা এদের সহায়ক স্লিপার সেলরা, অর্থাৎ সব মিলে ভারতের অভ্যন্তরে যে একটা বড় ধরনের গোলযোগ, অশান্তি এবং এই যে মৌলবাদী অ্যাক্টিভিটি মুজাহিদ্দিন থেকে শুরু করে বিভিন্ন যে ওদের জঙ্গি গোষ্ঠীগুলো, তারা করবে না এটা আপনি বলতে পারি না। তারপরে যেটা ভারতে একটা বড় সমস্যা হচ্ছে রোহিঙ্গা অনুপ্রবেশ। একটু কিছুদিন আগে এফবি ব্লকে শ্রমিক চট্টোপাধ্যায় বোধহয় শ্রমিক ভট্টাচার্য মানে রাজ্যসভায় তিনি পরিষ্কার বলেছেন, এফবি ব্লকে সাহা নিউক্লিয়ার প্রজেক্টের ওই ওয়াল ঘেঁষা সাউথের পুরো জমি দখল করে রোহিঙ্গা কলোনি হয়েছে। পরবর্তীকালে পরের দিন একটা দৈনিক পত্রিকা তারা ওখানে উপস্থিত হয়ে দেখেছে বারবার সাহা নিউক্লিয়ার প্রজেক্টের অধিকর্তারা 4 বার অন্তত বিধাননগর কমিশনারেটে অভিযোগ করেছে, কোনো কাজের কাজ হয়নি। এই যে রোহিঙ্গা যারা রাখাইন প্রদেশের থেকে বাংলাদেশ হয়ে ঢুকছে, তারাও কিন্তু এই জঙ্গিদের হেল্পিং হ্যান্ডস বা বলতে পারেন 5th কলামিস্টের ভূমিকা নিতে পারে। পঞ্চম যে কলামিস্ট, যারা মানে ঘাপটি মেরে ঢুকে বিভিন্ন ধরনের কার্যকলাপগুলো বাড়াবে, ঠিক আছে, তারা কিন্তু হলে কিন্তু ভারতের কিন্তু বাড়তি সতর্কতার জায়গা থাকছে। কারণ এই জঙ্গিরা ভারতের সাথে সরাসরি যুদ্ধ করে পারবে না, ওরা ভালো করে জানে। ফলে ছায়া যুদ্ধটাই ওদের যে অবলম্বন দীর্ঘদিনের, সেটা ভারত ভালো করে জানে, কাশ্মীরে জানে, ভারতের অন্যান্য প্রান্তে জানে। আর ভারত হয়তো আগামীতে বাংলাদেশের এই প্রান্ত অরক্ষিত, বিশেষ করে প্রান্তটা জলভূমি ঘেঁষা, এখান থেকে এই থ্রেটটা অনুভব করছে। এবং আপনি জানেন ভারতবর্ষে কিন্তু পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি অবৈধ অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য। এখান থেকেই ভারতবর্ষে বহু প্রান্তে জঙ্গি অপারেশন হওয়ার পরে আমরা জেনেছিলাম যে বাংলায় তারা আধার কার্ড, রেশন কার্ড এইসব তুলেছে পয়সা দিয়ে, সহজলভ্য। এখানকার পলিটিক্যাল পার্টি যে ক্ষমতায় আসেন, তারা তাদের পলিটিক্যাল ক্ষমতা ব্যবহার করে এইসব করে দেয়। এই অনুপ্রবেশকারীদের কেন স্বর্গরাজ্য? এখানে পলিটিক্যাল পার্টি যার আছে, তৃণমূল কংগ্রেস, তারা এটা মদত যোগায়, ফলে এটা স্বর্গরাজ্য। এবং ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে বিভিন্ন ক্রাইম করে, অর্গানাইজ ক্রাইম করে, জঙ্গি কার্যকলাপ করে আবার বাংলায় এসে ঘাপটি মারে। মনে নেই বঙ্গবন্ধুর হত্যাকারী মাজেদ এখানেই পড়েছিল, বাংলায় সংসার করেছে বা বিয়ে করেছে 20 বছর, 1-2 নয়, এবং তার সন্তান আছে। তারপরে বাংলাদেশে ঘুরতে গিয়ে ধরা পড়েছে। ফলে এটা এই যে 2-3 দিন আগে মেঘালয়ের গ্রামে সন্ত্রাস করে বাংলাদেশের সীমান্ত লাগোয়া লুটপাট করে 5-6 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী নিউ টাউনে এসে লুকিয়েছিল। 4 জনকে মেঘালয় পুলিশ এসে অ্যারেস্ট করেছে, বাংলার পুলিশ নয়। অর্থাৎ এখানকার সরকার এইসব অনুপ্রবেশকারীদের দুধে ভাতে থাকতে সাহায্য করে, কারণ এরা ভোট ব্যাংক। ফলে ভারতের ক্ষেত্রে কিন্তু একটা থ্রেট থাকার জায়গা আছে।